দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কোথায় আছো? ভিডিওটা দেখে যাও। যারা ভাবছো হাসনাবাদ টু শিয়ালদা লোকাল ধরে দক্ষিণেশ্বর আর বেলুড়মঠ দর্শন করবে, তারা এই ভিডিওটা দেখে যাও। যত এটা আমার আবোল তাবোল ভ্লগ ভিডিও হোক না কেন, তবু তোমরা এটা দেখে যাও প্লিজ। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে যাব দক্ষিণেশ্বর। তো রাত্রিবেলাই বলা ঠিক, সেই সময় আমি গুছিয়ে রেডি হয়ে গিয়েছি। তখন দেখো বাইরে একদম পুরো ঘুরঘুরটা অন্ধকার, আর ঘড়ির কাঁটাতেও দেখে নাও কটা বাজে। তখন বাজে 2:20। তো তার আগে আমরা উঠেছি 1:30টার দিকে, উঠে রেডি হয়ে নিয়েছি। তারপরে অটোর জন্য ওয়েট করছিলাম। আমরা একটা অটো ভাড়া করেছিলাম, যেহেতু 8-9 জন মতন আমরা ছিলাম। তো অটো চলে আসলো, আসার পরে আমরা অটোতে করে বার হয়ে গেলাম। তো অটোতে করে আমরা চলে আসলাম চাঁপাপুকুর স্টেশনে। তো তোমরা হাসনাবাদ লোকাল ধরে যে কোনো ট্রেনেই উঠতে পারো। যারা হাসনাবাদের এখান থেকে উঠবে তারা হাসনাবাদে, আর যারা দমদম থেকে উঠবে তারা একটু স্কিপ করে দেখে নিও। তো আসার পরপরই দাদা ট্রাই করছিল একটু টিকিট কাটার। তো টিকিটের মেশিনে দেখা যাচ্ছিলো যে টিকিটটা কাটা যাচ্ছিলো না। অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি টিকিটটা কেটে দেওয়া হয়েছিল। ততক্ষণ ধরে আমরা বসেছিলাম হচ্ছে স্টেশনে। আর দাদারা দেখো এখনও ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে ট্রেনের জন্য, ট্রেনের টিকিট কাটার জন্য। তারপরে তো দেখতে দেখতে এই ট্রেনটা চলে আসে। আমরা এই ট্রেনটা ধরেছিলাম 3:36-এর। তো তোমাদের আগাপিছা করে টাইমটা একটু দেখে নিও। জাস্ট আমরা এই ভোরের ট্রেনটা ধরেছিলাম, ভোর বলা ভুল, রাত্রেবেলার ট্রেনটা ধরেছিলাম, কারণ আমাদের পৌঁছাতে সেই সময় টাইমটা হয়েছিল 6:10-15। তো তারপরে তখনও কিন্তু আমরা গিয়ে দেখছি অলরেডি ভিড় মন্দিরে। তো তোমরা চেষ্টা করো ভোরবেলায় যাওয়ার। তো ট্রেনে উঠে আমরা জায়গা পেয়ে গেছি। ভোরবেলার ট্রেন জায়গা পাবো তো সেটা তো স্বাভাবিক। অন্য টাইমের থেকে আজকে দেখলাম একটু ট্রেনে ভিড় রয়েছে, বিকজ একটা পার্বণ উপলক্ষে। যেহেতু আজকে ছিল মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমাতে অনেকে স্নান করতে যাচ্ছিলো, কিংবা অনেকে দক্ষিণেশ্বরে স্নান করতে যাচ্ছিলো, অনেকে পুজো দিতে যাচ্ছিলো, আবার অনেকেই যাচ্ছিল মায়াপুরে। তো তার জন্য এই ট্রেনটাতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তো দেখো আমরা এখন ভোরবেলায়, মানে ভোরবেলায় বলা ঠিক আছে, অন্ধকার তখন চলে এসলাম আমরা দমদম স্টেশনে। তখন তো প্রচুর পরিমাণে অন্ধকার। তো তোমরা একটা কাজ করো, আমাদের যেটা সবথেকে বড় ভুল হয়েছে, যে তোমরা এই ওভারব্রিজটার উপরেই কিন্তু দাঁড়িয়ে থাকার চেষ্টা করো, নিচে যেন নামতে যেও না। কখনো ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে, কখনো 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে, বোঝা যায় না। এমনকি আমাদের যে ট্রেনের যে অ্যাপটা রয়েছে ফোনে, সেই ফোনের অ্যাপটাতেও কিন্তু ভুল দেখায়। তো তোমরা চেষ্টা করো যে ওই ওভারব্রিজটার উপরে দাঁড়িয়ে থাকার। আমরা ভাবছিলাম যে ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে থাকবো, এমনকি থেকেও ছিলাম অনেকক্ষণ। তারপরে ভাবলাম যে না, একটু নিচে নেমে বসার জায়গা খুঁজে সেখানেতে আমরা বসে পড়ি। তো দেখতে দেখতে অন্ধকার থেকেই আলো উদ্ভব হলো। তো তখন বাজে 5:57। সেই ট্রেনটা ধরেই আমরা দমদম থেকে চললাম দক্ষিণেশ্বরে। দেখতে দেখতে তো তাড়াতাড়ি মানে অন্ধকারটা চলে গিয়েছিল, কখন যে অন্ধকার থেকে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না চোখের নিমেষে। তো আমরা দেখো একটা যে হয় না ভেন্ডারি বগি, মানে যেখানে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, আমরা সেই বগিতে উঠেছিলাম, কারণ অন্যান্য বগিতে ভিড় হয়ে গিয়েছিল। তো আমরা এই বগিটা ফাঁকা পেয়েছিলাম বলে এই বগিতেই উঠেছিলাম। ওঠার পরে দেখো আস্তে আস্তে গঙ্গা নদীর ওপর দিয়ে যে ব্রিজ, গঙ্গা নদীর মানে কোনো একটা নদীর ওপর দিয়ে আই থিঙ্ক, বা পুকুর হবে বা জলাশয় হবে, কিংবা গঙ্গা নদীর একটা প্রবাহ হবে আই থিঙ্ক, যেখান থেকে আমাদের এই ব্রিজটা যাচ্ছিল, ওভারব্রিজ। তো ওভারব্রিজের নিচের রাস্তা দিয়ে যেখানে ট্রেনের প্ল্যাটফর্ম, সেখান দিয়ে আমরা আস্তে চলে আসছিলাম। এটা আই থিঙ্ক, যেটা আমার সামনে যে রূপ কাউন্টারটা দেখা যাচ্ছে, সেটা সম্ভবত আমার যতটা মনে হয় যে মেট্রো। আমার তো জানা নেই যে ওখানে মেট্রো কি না কি। তো যাই হোক, ওখানে একটা স্টেশন পর আমাদের গন্তব্য স্টেশন দক্ষিণেশ্বর। তো সেই দক্ষিণেশ্বর স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি। তো দেখো ওখান থেকে দূরের ভিউটা কত সুন্দর। তো আমার একটা জিনিসই খারাপ লাগলো এখানটাতে আসতে আসতে রাস্তায়, যে নোংরা আবর্জনার স্তূপ কতটা উঁচু হয়ে গিয়েছে পাহাড়ের মতন। তো সেটা দেখে একটু খারাপ লাগলো, যে মানে এরকম নোংরা জমতে জমতে কতটা না খারাপ পর্যায়ে পৌঁছে যাবে আমাদের দেশের অবস্থাটা। তো দেখো ট্রেন চলে আসলো আমাদের মেন গন্তব্যে দক্ষিণেশ্বরে। তো আমরা নেমে গেলাম ট্রেন থেকে। তারপরে আমরা
এই যে রাস্তা দিয়ে চলে যাব স্কাইওয়ে, যার নাম হলো রানী রাসমণি স্কাইওয়ে। সেটা একমাত্র মানে রানী রাসমণি স্কাইওয়ে একমাত্র বলতে গেলে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্যই। তোমাদের নিচে নেমে অন্য কোনো গাড়ি ধরার দরকার নেই, 2 থেকে 3 মিনিট এই স্কাইওয়ে দিয়ে হেঁটে গেলেই হবে। তো যাদের শারীরিক প্রবলেম রয়েছে, হেঁটে যাওয়ার ক্ষমতা নেই, তারা অবশ্যই গাড়িতে করে যেতে পারো, কিন্তু যাদের হাঁটার সক্ষমতা আছে বেকার 10 টাকা 15 টাকা গাড়ি ভাড়া দিয়ে বলতে গেলে গাড়িতে উঠবেন না। এই যে স্কাইওয়েতে উঠেছেন না, স্কাইওয়েতে উঠে একদম পুরো সোজা রাস্তা দিয়ে চলে যাবেন স্কাইওয়েতে। তো এখানে কিন্তু ডান সাইড বাঁ সাইড আপনাদের কোনো জায়গায় যাওয়ার দরকার নেই যে আপনি বলবেন যে হ্যাঁ রাস্তাটা একটু ফলো করি, ওপরে ব্যানার দেওয়া রয়েছে ওটা দেখি, তো তারও কোনো রূপ দরকার নেই, বিকজ এই রাস্তাটা শেষ একদম পুরো মন্দিরের গেটের সামনে দিয়েই। দেখো দেখতে দেখতে একদম পুরো মেন গেটের সামনে চলে আসলাম আমরা। তো এই অবধি হচ্ছে আমাদের স্কাইওয়ে শেষ। তো আদার যে পথগুলো রয়েছে স্কাইওয়ে সেগুলো কিন্তু আটকানো রয়েছে, শুধুমাত্র দক্ষিণেশ্বরে যাওয়ার রাস্তাটাই ক্লিয়ার রয়েছে। ওখানটাতে কোনো রূপ কোনো ব্যবস্থা নেই যে এখান দিয়ে যাবে না, এরকম কোনো আটক ব্যবস্থা নেই। এখানটাতে পুরোপুরি রানিং সব কিছু চলছিল। দেখো আমরা এখানটায় চলন্ত সিঁড়ি, অনেকে লিফটও বলে, তো এই চলন্ত সিঁড়ির মাধ্যমে আমরা চলে আসলাম নিচে। একদম পুরো দেখো দক্ষিণেশ্বরের মেন গেট যেটা, তার সামনে তোমাদের টেনশন করার বা ভয় পাওয়ার কোনো দরকার নেই, একদম পুরো সোজা রাস্তা, তোমরা যেখান থেকে চাইবে সেখান থেকে আসতে পারো। আমার এই ভিডিওটাকে পুরোপুরি জাস্ট দেখতে হবে। তো আমি একটু ভয়তে ভয়তে ক্যামেরা করতে করতে ঢুকছিলাম, বিকজ আমার এটা জানা ছিল না যে কতটা এরিয়া থেকে ভিডিও করাটা নিষিদ্ধ। তো এই টোটাল জায়গাটাতে আপনারা ঢুকতে পারবেন ফোনটা নিয়ে আর কি। তারপরে চেকিং সিস্টেম আছে মন্দিরে, মূল মন্দিরে ঢোকার সময় সেখানটাতে কিন্তু ফোন নিয়ে যাওয়া একদমই যাবে না, সুইচ অফ করেও নিয়ে যাওয়া যাবে না। তো এটা কাউন্টার আছে, আই থিঙ্ক আমি তো কাউন্টারে জমা দিইনি, শুধু কাউন্টারটা কোথায় আমি সেটা জানি না, আমার একটা জ্যাঠাবুর কাছে ছিল। তো আমাদের প্রথমে এসেই ফার্স্ট কাজটা হলো স্নান করা। গঙ্গা স্নান না করে কেউ পুজো দিতে যাবেন না, কারণ এতে মনেরও শান্তি হয় না। অনেকে আসেন যে পুজো দিয়ে চলে যান, গঙ্গা স্নান করেন না। গঙ্গা স্নান করার জন্য কিন্তু ভাগ্যের প্রয়োজন হয়, তো গঙ্গা স্নান না করে কেউ যাবেন না দয়া করে। অনেকেই দেখছিলাম যে এসে গঙ্গার জল মাথায় ছিটিয়ে দিয়ে চলে যাচ্ছে, প্লিজ এমনটা কেউ করবেন না, গঙ্গা মাকে অসম্মান কেউ করবেন না, স্নানটা করে নেবেন। তো আমরা স্নান করে চলে এসলাম, তারপর ভাই আর দাদা গিয়ে স্নান করতে গিয়েছিল, কারণ আমাদের ব্যাগটাও চৌকি দেওয়ার তো ব্যাপার ছিল তাই না, সেহেতু খেপে খেপে আমরা গিয়েছিলাম। তারপরে দেখো দক্ষিণেশ্বর মন্দির দূরের থেকে যতটুকু দেখা যাচ্ছিলো ততটুকুই তোমাদেরকে দেখালাম। আর আমরা সমস্ত কিছু জ্যাঠাবাবুর কাছে রেখে আমরা ভিতরে ঢুকে গিয়েছিলাম। তো ঢোকার পরে আমরা তো ভিতরেই ওয়েট করছিলাম জ্যাঠাবাবুর জন্য, তারপরে মারা বেরিয়ে আসলো পুজো দেওয়ার পরে। তো আমরা দাঁড়িয়েছিলাম জ্যাঠাবাবুর সঙ্গে গিয়ে আবার লাইন টেনে আবার মাকে দর্শন করলাম 2বার। তারপর সেখান থেকে দর্শন করে চারিদিকে কী রয়েছে, তখন আমরা গেলাম যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটের দিকে। এখানে দেখো একটা বসার জায়গা রয়েছে, তো সেই বসার জায়গাটাতে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম, বিকজ চারিদিকে দরজায় তালা দেওয়া ছিল। তো কি সুন্দর সুন্দর জায়গা, এখানে ফটো খুব সুন্দর উঠবে বলে আমিও ভাবছিলাম, তো আমি তো যেতে পারলাম না। তো দেখো এর সাইডে রয়েছে রানী রাসমণির মন্দির, সেখানে রানী রাসমণিকে দর্শন করতে কেউ কিন্তু ভুলে যাও না। আর এটা হচ্ছে আউটসাইড একটা, যে আউটসাইড মানে হচ্ছে একটা বাজার রয়েছে, সেই বাজারের সাইড দিয়ে এখানটাতে ঘুরতে যাওয়া যেত এবং এখানে অনেক হনুমানের দেখা পাওয়া যেত, সেইগুলো সেই এরিয়াটা আর কি বন্ধ রয়েছে। তারপরে তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, যেখানে ওই মার্কেটটা রয়েছে আর কি, সেই মার্কেটে কিন্তু কেউ যদি কিছু কেনাকাটার মনে করে থাকো কিনতেই পারো, কিন্তু এখানে কিন্তু অগাধ পরিমাণে দাম বেশি। তো অনেক জায়গার তুলনায় মানে আমাদের জায়গার তুলনায় তো আমার দাম বেশি লেগেছে, তোমাদের জায়গার তুলনায় যদি দামগুলো কম লেগে থাকে তাহলে তোমরা কিনতে পারো, বিকজ আমার তো দেখে মনে হলো না যে কেউ এরকম দামে কেউ খাঁটি জিনিসটা দিতে পারে আর কি। অগাধ দাম, কোনো দোকানে একটা
জিনিসের দাম যদি 250 টাকা বলে, ঠিক তার পাশের দোকানেই বলছে 100 টাকা। তার মানে কতটা লাভ এরা রাখে সেটা একটু দেখো। সে লাভ রাখুক, এদের ব্যবসা করে খাওয়ার দরকার, ব্যবসা করে খাচ্ছে ঠিকই, কিন্তু জিনিসটা তো খাঁটি হওয়া চাই, তাই না? তো তোমরা যদি কেউ মেটেরিয়ালস কিনে কিনতে পারো তাহলে অবশ্যই কিনো, আমি তাতে বারণ করছি না। তো দেখো আমরা ওখানটাতে সমস্ত মার্কেট ঘোরার পরে সাইডে একটা রাস্তা দিয়ে আবার গঙ্গার ঘাটে চলে আসলাম জল নেওয়ার জন্য। মা আর দাদা গিয়ে তো সম্পূর্ণ জলটা ভরে নিল, আমাদের যতটুকু যা জল নেওয়ার ছিল। আর একটা কথা বলে দেওয়াই ভালো, বেশি গভীরে গিয়ে কেউ গঙ্গা স্নান করার কথা কখনোই ভাববেন না। যতই আপনার জলে যতটাই তিতিগ্রি থাকুক না কেন, মা গঙ্গা বলে কথা, যেখানে স্নান করবেন সেখানেই শুদ্ধ, কেউ গভীরে যাওয়ার চেষ্টা পর্যন্ত করবেন না। তারপরে দেখো আমরা সমস্ত জিনিসগুলোকে নিয়ে চলে আসলাম, মানে মায়ের দর্শন হয়ে গিয়েছে, ওখানে আর কি করব, সমস্ত যে জায়গাও ঘুরে দেখা হয়ে গিয়েছে, তাই আমরা চলে আসলাম ওখান থেকে। এইবারে ভাবছিলাম যে আমরা আদ্যাপীঠে যাব কি বেলুড় মঠে। তো আমরা যদি যেতাম আদ্যাপীঠে যাওয়ারও টাইমটা আমরা ঠিক ধরতে পারতাম, যেহেতু আমাদের আগে ফোনটা দেখে গিয়েছিলাম যে 10:30 থেকে 11টা পর্যন্ত নাকি আধ ঘন্টা মতন মায়ের মন্দির খোলা থাকে, আরও অন্যান্য টাইমেও খোলা থাকে, কিন্তু এই টাইমটা বেস্ট টাইম আমাদের ক্ষেত্রে ছিল। বাট আমরা সেটাকে দেখতে গিয়েও না দেখেই চলে এসেছিলাম, বিকজ আমরা ভেবেছিলাম যে একই টাকাই তো 15 টাকা দিয়েই ভাড়া, ওখানটাতে বলেছিলাম 15 টাকা দিয়ে আমরা বেলুড় মঠ দর্শন করতে পারবো। ঠিক তোমাদের একটা কথা এখানে বলে রাখা দরকার, কেউ কিন্তু লঞ্চে করে বা টোটোতে করে যেতে চাইবে না। আমি বলছি কিভাবে যাবে, তোমাদের ওই স্টেশন থেকে নিচে নেমে ঠিক রাস্তাটা পার হয়ে বাঁ সাইডে দেখবে অনেকগুলো অটো দাঁড়িয়ে রয়েছে, সেই অটোতে করে একদম পুরো তোমাদের মন্দিরের দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। বলতে গেলে 15 টাকা এবং 20 টাকা দুরকম ভাড়া। এক হচ্ছে মন্দির গেট পর্যন্ত দিয়ে আসবে, সেখানটাতে 20 টাকা, আর মন্দির গেটের একটু আগে পর্যন্ত দেবে, সেখানটাতে 15 টাকা। তো যেখানটায় তোমার 2 মিনিটও যেতে লাগবে না, সেই 2 মিনিটের রাস্তা তোমাকে নিয়ে যাবে 5 টাকা বেশি ভাড়া দিয়ে। তো তোমাদের যাদের পায়ে জোর আছে, হাঁটুতে জোর আছে, তারা কিন্তু অবশ্যই, যাদের গাটির বল মানে টাকা কম আছে, তারা কিন্তু একদম ঠিক মেন রোডেই নেমে যাবে, গিয়ে 2 মিনিটের হাঁটা রাস্তা, একদম ঠিক মেন রোড থেকে দেখা যায় মানে বেলুড় মঠের চত্বরের গেটটা, যে মেন গেট, সেটা কিন্তু পুরো দেখা যায়। তো তোমরা সব কিছু ইউনিভার্সিটি, যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির কথা আমরা জেনেছি, পড়েছি, তো সেই সব ইউনিভার্সিটিও কিন্তু এখানে দর্শন করতে পারবে। তো তোমরা দেখতে দেখতে যাবে হেঁটে, আমিও তাই করেছিলাম। এইবার মেন গেট থেকে আমরা ঢুকে গিয়েছি, ঢুকে যাওয়ার পরে দেখো অনেক কিছু দেখার জিনিস রয়েছে, অনেক কিছু বন্ধ ছিল, বিকজ আমাদের আসতে দেরি হয়ে গিয়েছিল। এখানটাতে খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়, টাইম হিসাবে খুব পাংচুয়াল। এখানটাতে ঢুকেই দেখতে পেলাম যে আমাদের যে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের যেসব পুরনো দিনের জিনিস রাখা রয়েছে, অ্যাকোয়ারিয়াম আর কি, সেখানটাতে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আর এখানে ধ্যান মন্দিরে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে, কিন্তু যে রামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করতে পারবে না। কোন টাইম থেকে কোন টাইমে আমি তো সেটা জানি না, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে 11:45-এ তোমরা ঢুকেই, মানে মন্দিরে ঢুকে দর্শন করতে পারবে হচ্ছে ধ্যানরত শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের। কিন্তু আমরা যেই প্রবেশ করতে যাচ্ছিলাম তখনই দেখি গেটটা দিয়ে দিল। তো তার আগে ভাগ্যিস আমরা মন্দিরের ভিতর থেকে ঘুরে এসেছিলাম, নাইলে আমাদের তো কিছুই দর্শন করা হতো না। তো তারপরে দেখো এখানটাতে পাশে রয়েছে সারদা দেবীর মন্দির, তোমরা সেসব কিছু দর্শন করো। আমার এই ভিডিওর মধ্যে সমস্তটা দেখানো সম্ভব হলো না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তো সেখান থেকে আমরা সমস্ত কিছু দেখলাম, দেখার পরে দেখলাম যে আস্তে আস্তে টিফিনের টাইম, প্রসাদের টাইম হয়ে যাচ্ছিলো, যার জন্য আমাদেরকে তাড়াতাড়ি বাইরে বের করে দেয় যে আপনারা কি ওখানে বসে থাকবেন না, মন্দির বন্ধ, আপনারা হয় প্রসাদ পেতে যান, নাহলে গেট থেকে বেরিয়ে যান, এরকম একটা কথা বলেছিল। আমার খুব খারাপ লেগেছিলো, কারণ মন্দির চত্বরে ভাই বসে থাকতে তো একটু দেওয়া উচিত, তাই না? তো আমাদেরকে দেয়া হয়নি, আমাদেরকে
হয় প্রসাদ পেতে যেতে বলা হয়েছিল, না হয় বেরিয়ে যেতে বলা হয়েছিল। তো আমরা বেরিয়ে গেলাম, কারণ আমাদের ট্রেনও তো আবার ধরার ছিল দিনে দিনে ফেরার জন্য। তো আস্তে আস্তে অনেক দোকান দেখলাম, তো একটা কিছু আমার মনে ধরেনি, কারণ আমাদের বাজেট ছিল খুবই অল্প সংখ্যক, আমাদের যেহেতু আর বাড়িতে ফিরতে হতো। তো দেখো আমরা গঙ্গার ধার দিয়ে, মানে বালি ব্রিজ যেটা, সেই বালি ব্রিজের একটা প্রান্ত দিয়ে আমরা বেলুড় মঠে গিয়েছিলাম, আর আরেকটা প্রান্ত দিয়ে আমরা ফিরলাম বেলুড় মঠে। তো দূর থেকে দেখো দক্ষিণেশ্বর মন্দির দর্শন করা যাচ্ছিলো। এমনকি যে বেলুড় মঠ থেকেও কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দর্শন করা যায়, যেমনটা ঠিক মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের চূড়াটা দর্শন করা যায় নদিয়া থেকে। মানে এত উঁচু যে তোমরা দূরের থেকে দর্শন করতে পারবে। আর আমি দেখলাম মায়ের মন্দিরের কারুকার্যটা কি সূক্ষ্ম, কি সুন্দর। আগেকার দিনে যে মানুষ এতটা সূক্ষ্ম কাজ করতে পারতো, মানে সেটা ভেবেই যেন আমার অবাক লাগে। তো আমি ওখানটা গিয়ে শুধু হাঁ করে মন্দিরের কারুকার্যগুলোই দেখছিলাম। যে হ্যাঁ, পরে যদি আমাকে বলে যে হ্যাঁ জানিস এই জায়গাটাতে এই জিনিসটা ছিল, ওই জায়গাটাতে ওই জিনিসটা ছিল, আমি যেন হ্যাঁ বলতে পারি যে হ্যাঁ আমি ওটা ভাই দেখেছি মন দিয়ে, এরকম একটা ব্যাপার থাকে। তো রাস্তায় দেখো প্রচুর পরিমাণে জ্যাম পড়েছে, তো সেই জ্যাম কাটিয়ে চলে এসলাম স্টেশনে পাক্কা 1 ঘন্টা দাঁড়ানোর পরে চলে আসলো ট্রেন। আমরা ভেবেছিলাম ওখানটাতে মানে বেলুড় মঠে আমরা আধ ঘন্টা মতন দাঁড়িয়ে তারপরে আসবো, কারণ ট্রেনের স্টেশনে কোনো বসার ভালো জায়গা নেই, তার জন্যই আরও হচ্ছে মন্দিরে গিয়ে একটু শুনে মনটাকে শান্তি করে আসবো ভাবছিলাম। কিন্তু আমাদেরকে বার করে দেওয়া হয়, তাই মানে আর কি চলে আসতে বাধ্য হলাম। তারপরে আবার যাওয়ার সময়ও দেখো আবার সে ভিন্টার সিটে ঢুকে পড়ে। আমার তো পা যন্ত্রণা করছিল, ওদের সবাই গড়ে পাত্তে গোল গোল করে বসে গিয়েছিলাম। অবশেষে সবাই দেখলাম ট্রেনের মধ্যে যারা ছিল তারা দাঁড়িয়ে আর ছিল না, সবাই বসে গিয়েছিল। আমার তো অবস্থা খারাপ। তো টাটা, বাই বাই।